সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 15 আধুনিক চীনের ইতিহাস থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। চীনের চৌঠা মে আন্দোলন বা মে 4th মুভমেন্ট, এই চৌঠা মে আন্দোলনের কারণ কি, এর প্রকৃতি বা গুরুত্ব কি ছিল, 20 নম্বরের এই অ্যান্সার নিয়ে আলোচনা করবে ভিডিওতে। তো চীনের চৌঠা মে আন্দোলন, তো এই আন্দোলন শুরু হয় চীনে যখন পাশ্চাত্য শিক্ষার বিস্তার লাভ করে বা পাশ্চাত্য যে ভাবধারা চীনে যখন বিস্তার লাভ করে, তখন চীনাদের মধ্যে দেশপ্রেম বা জাতীয়তাবাদ এটা শক্তিশালী হয়। এই কারণে বিংশ শতকের দ্বিতীয় দশকে মানে 1910 থেকে 20 এই সময়ের মধ্যে চীনের বৌদ্ধিক জগতে একটা বিরাট পরিবর্তন আসে, সাংস্কৃতিক পরিবর্তন, একটা বিপ্লবের সাথে তুলনা করা হয় এই পরিবর্তনকে। এবং চীনারা এই চীনে যে বিদেশি আধিপত্য রয়েছে পাশ্চাত্য শক্তির, সেই আধিপত্যের বিরুদ্ধে বা তার অবসানের দাবিতে 1919-এর চৌঠা মে পিকিং বিশ্ববিদ্যালয়ের চেন তু শিউ অধ্যাপক চেন তু শিউয়ের আহ্বানে হাজার হাজার ছাত্র এক বিক্ষোভে সামিল হয় পাশ্চাত্য শক্তিগুলির আধিপত্যের অবসানের দাবিতে এবং দেশে যে অসম চুক্তিগুলো রয়েছে সেই চুক্তিগুলোর বাতিলের দাবিতে, যা চৌঠা মে আন্দোলন নামে পরিচিত। এখন এই চৌঠা মে আন্দোলন কেন হলো সেটা একটা প্রশ্ন, আর চৌঠা মে আন্দোলনের গুরুত্ব বা ফলাফল কি সেটা একটা প্রশ্ন। মানে দুটো পার্ট রয়েছে প্রশ্নের মধ্যে। তা চৌঠা মে আন্দোলনের পিছনে অনেকগুলো কারণ রয়েছে। যেমন 1911 সালে চীনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়। আমরা জানি ডক্টর সান ইয়াতসেন এই প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি যে চীনের সেই সময় যে রাজবংশ ছিল মাঞ্চু রাজবংশ, সেই মাঞ্চু রাজবংশের শেষ যে সম্রাট পু ই, সেই সম্রাট পু ই পদত্যাগ করেন এই ডক্টর সান ইয়াতসেনের প্রজাতান্ত্রিক বিপ্লবের ফলে। এবং প্রজাতান্ত্রিক বিপ্লবটার নাম ছিল সেই সময় ইউয়ান বিপ্লব। তাই সেই ইউয়ান বিপ্লব বা প্রজাতান্ত্রিক বিপ্লবের ফলে চীনের মাঞ্চু রাজবংশের শেষ সম্রাট পু ই তিনি পদত্যাগ করেন এবং 1912 ফেব্রুয়ারি চীনে প্রতিষ্ঠিত হয় প্রজাতন্ত্র, রিপাবলিক অফ চায়না। এই প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হয়েছিলেন এখানে ডক্টর সান ইয়াতসেন। কিন্তু পরে খুব তাড়াতাড়ি দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ তৈরি হয়, কারণ দেশে যে সেনাপ্রধান ছিলেন ইউয়ান সিকাই, তার সাথে দেশের মানে রাজতন্ত্রীদের সেনাপতি ছিলেন এই ইউয়ান সিকাই এর সাথে এই প্রজাতন্ত্রী অর্থাৎ ডক্টর সান ইয়াতসেনের যে কুওমিন্তাং দল, সেই দলের অনুগামীদের গৃহযুদ্ধ শুরু হয়। এই গৃহযুদ্ধ থেকে বাঁচার জন্য দেশে শান্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ডক্টর সান ইয়াতসেন স্বেচ্ছায় এই রাষ্ট্রপতি পদ ডক্টর ইউয়ান সিকাইকে দিয়ে দেন, তার হাতে অর্পণ করেন। কিন্তু এই ইউয়ান সিকাই ক্ষমতায় এসে তিনি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। মানে দেশে তিনি আবার একটা রাজতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন এবং নিজে চীনের সম্রাট হওয়ার একটা পরিকল্পনা করেন। এবং তিনি যেহেতু সেনাপতি, তাই সেনা এবং আরও যে সমস্ত সেনাপ্রধানরা রয়েছেন তাদেরকে দেশের উচ্চ পদে বসিয়ে দেশে সামরিক শাসন শুরু করেন এই ইউয়ান সিকাই। ফলে ডক্টর সান ইয়াতসেন এই ইউয়ান সিকাইয়ের বিরুদ্ধে আবারও মানে দ্বিতীয়বারের জন্য আবার একটি বিপ্লবের ডাক দেন, দ্বিতীয় বিপ্লবের ডাক দেন। কিন্তু এই বিপ্লব ডাক দিলেও ইউয়ান সিকাই কয়েক মাসের মধ্যে এই কুওমিন্তাং দলের এই বিদ্রোহ বা এই ডক্টর সান ইয়াতসেনের যে এই দ্বিতীয় বিপ্লব তাকে দমন করেন এবং বেশিরভাগ বিপ্লবী দেশ ছেড়ে পালিয়ে যান। ডক্টর সান ইয়াতসেনও দেশ থেকে পালিয়ে যান। তখন ইউয়ান সিকাই একেবারে একনায়কতন্ত্র রাজতন্ত্র প্রতিষ্ঠা করার ঢঙে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে দেশে একটা স্বৈরাচারী শাসন তিনি দেশে চালু করেন। ফলে দেশের শিক্ষিত সমাজ হতাশগ্রস্ত হয়ে পড়ে। যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর সান ইয়াতসেন তা ধূলিসাৎ হয়ে যায়, কারণ সেই প্রজাতন্ত্র জায়গায় তখন একনায়কতন্ত্র চলে এসেছে ডক্টর ইউয়ান সিকাইয়ের নেতৃত্বে। এই জন্য দেশের যারা জাতীয়তাবাদী, যারা দেশের গণতন্ত্র প্রেমী, তারাও হতাশ হন। কারণ ডক্টর সান ইয়াতসেন সেই 1644 সাল থেকে 1911 সাল পর্যন্ত চীনে যে মাঞ্চু রাজবংশ রাজত্ব করছিল, যার আরেক নাম সিং রাজবংশ, এই রাজবংশের অবসান ঘটিয়ে অর্থাৎ রাজতন্ত্রের অবসান ঘটিয়ে তিনি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু সেই প্রজাতন্ত্র এক বছরের মধ্যে সেই প্রজাতন্ত্রকে হটিয়ে সেখানে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করছেন ইউয়ান সিকাই। ফলে দেশের গণতন্ত্রপ্রেমী বা জাতীয়তাবাদী দেশপ্রেমী বিপ্লবী বা মানুষেরা তারা হতাশগ্রস্ত হয়ে পড়েন।
ইউয়ান শিকাই ক্ষমতা দখল করার পর কিছুদিনের মধ্যে কুওমিন্তাং দল, যেটা ডক্টর সান ইয়াতসেন বানিয়েছিলেন, সেই কুওমিন্তাং দলের প্রধান সিং চিয়াও জেন তাকে গোপনে হত্যা করেন। এই হত্যাকাণ্ডের ফলে এটাই প্রমাণিত হয় যে ইউয়ান শিকাই ছিলেন বিপ্লবের শত্রু, মানে প্রজাতান্ত্রিক বিপ্লবের শত্রু এবং সাম্রাজ্যবাদের বন্ধু। ফলে ইংল্যান্ড, ফ্রান্স, জাপান যারা চীনের উপরে আধিপত্য স্থাপন করে রেখেছিল, সুপার টেরিটোরিয়াল পাওয়ার যারা ভোগ করছিল, তারা বিভিন্নভাবে অর্থ দিয়ে সামরিকভাবে এই ইউয়ান শিকাইকে সাহায্য করতে থাকেন। আর ইউয়ান শিকাইও ক্ষমতায় এসে বিদেশিদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে থাকেন এবং তাদের চীনের উপরে নানা রকম অর্থনৈতিক সুযোগ সুবিধা, ভৌগোলিক সুযোগ সুবিধা তাদেরকে দিতে থাকেন। এর ফলে দেশের যারা বিপ্লবী তারা হতাশগ্রস্ত হয়ে পড়েন, কারণ কুওমিন্তাং দলের যিনি প্রধান, তার হাতে একটা ক্ষমতা ছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার, কিন্তু তিনি নিহত হওয়ার কারণে সেই আশাও ধূলিসাৎ হয়ে যায়। ফলে মানুষ হতাশগ্রস্ত হয়ে পড়েন। আবার এই সময়ে মানে 1914-তে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলেই জাপান চীনের শান্টুং প্রদেশ দখল করে নেয় এবং চীনের উপরে 21 দফা দাবি বলে একটি দাবিপত্র পেশ করে। চীনের 21 দফা দাবি যেটা চীনের উপরে জাপান চাপিয়েছিল, এটার উপরে টিকা প্রশ্ন আছে, তারও অ্যান্সার দেওয়া আছে, তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে। তো এই 21 দফা দাবি জাপান চীনের উপরে দাবি পেশ করে এবং 48 ঘন্টা সময় দেয় এই দাবি পূরণের জন্য। তা একটা স্বাধীন দেশ তার সার্বভৌমত্ব এইভাবে বিসর্জন দেওয়া, মানে এই 21 দফা দাবি যদি মেনে নিতে হয় তাহলে একটা স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব বলে আর কিছু থাকে না। এই কারণে চীনের যারা জাতীয়তাবাদী তারা স্লোগান তোলে, দেশ বাঁচাও, এবং এই স্লোগানের ফলে বা এই আহ্বানের ফলে দেশের বিভিন্ন অংশে জাপানি দ্রব্য বয়কটের আন্দোলন শুরু হয়। জাপান যে চীনের উপরে বিভিন্ন খুচরো মার্কেটে তাদের পণ্য বিক্রি করত, সেই পণ্যের উপরে বয়কট আন্দোলনের ডাক দেয় সারা দেশে। ফলে দেশের মানুষের মধ্যে একটা ক্ষোভ, অসন্তোষ এই বয়কট আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু ফুটে ওঠে। এই প্রথম বিশ্বযুদ্ধের সময় চীন মিত্রপক্ষে যোগদান করে, জাপানের বিরুদ্ধে মিত্রপক্ষে যোগদান করে, ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, রাশিয়ার পক্ষে যোগদান করে এই আশায় যে যুদ্ধের শেষে মিত্রপক্ষ জয়লাভ করবে এবং জয়লাভ করলে চীনের যে উপরে যে পাশ্চাত্য শক্তির আধিপত্য তার অবসান ঘটানো যাবে এবং যে সমস্ত অসম চুক্তি, যে সন্ধি ব্যবস্থা চীনের উপরে চাপানো আছে তারও অবসান ঘটবে। এই আশায় চীন কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে মিত্রপক্ষে যোগ দেয়। তাদের এ আশাও ছিল যে শান্টুং প্রদেশ যেটা জাপান দখল করে নিয়েছিল সেটাও তারা ফেরত পাবে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর প্যারিস শান্তি সম্মেলনে চীনকে ডাকা হয়, চীন তার দাবি পেশও করে, শান্টুং প্রদেশ ফিরে পেতে চায়, পাশ্চাত্য শক্তির আধিপত্য চীন থেকে হটাতে চায় এবং অসম চুক্তি বাতিল করতে চায়। কিন্তু মিত্রপক্ষ চীনের এই সমস্ত কথা শোনেনি, তাদের কাছে তাদের চীনের এই দাবিগুলো ছিল অপ্রাসঙ্গিক, মানে আলোচনা বহির্ভূত বিষয়, এগুলো নিয়ে কোনো আলোচনাই হয়নি। ফলে চীনাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। চীনের মধ্যে মানুষের, বিশেষ করে শিক্ষিত বুদ্ধিজীবী মহলে একটা প্রতিক্রিয়া তৈরি হয়। তখন চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত অধ্যাপক ডক্টর চেন তু শিউয়ের আহ্বানে বা নেতৃত্বে হাজার হাজার চীনা ছাত্র, যুবক তারা এক আন্দোলনে সামিল হয়। 1919-এর 4 মে পিকিংয়ের যে তিয়ান আনমেন স্কোয়ার আছে সেই স্কোয়ারে জমায়েত হয় এবং দেশ থেকে পাশ্চাত্য শক্তিবর্গের অবসান, অসম চুক্তি বাতিল, জাপানি দ্রব্য বয়কট এবং দেশদ্রোহীদের শাস্তি, এই 4টি দাবিতে তারা এই 4 মে এই তিয়ান আনমেন স্কোয়ারে তারা সমবেত হয়ে এই বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। খুব তাড়াতাড়ি এই আন্দোলন দেশের অন্যান্য অংশ ছড়িয়ে পড়ে। 1921 পর্যন্ত এই আন্দোলনটা চলে। 1921-এর পরে গিয়ে কি হয়, 1921-এর মে মাসে প্রতিষ্ঠিত হয় চীনে কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত যখন হয় তখন এই 4 মে আন্দোলনের প্রধান যে নেতা চেন তু শিউ তিনি সেখানে ছিলেন এবং তিনি প্রথম সভাপতি হয়েছিলেন। মাও জেদংও সাথে ছিলেন এবং কমিউনিস্ট পার্টি তৈরি হওয়ার পর এই কমিউনিস্ট পার্টি আবার দীর্ঘ 30 বছর এক বিরাট সংগ্রামের মধ্য দিয়ে
তারা চীনে প্রতিষ্ঠা করে 1949-এর 1 অক্টোবর গণপ্রজাতন্ত্র। অর্থাৎ বিপ্লবীদের আশা পূর্ণ হচ্ছে, চীন থেকে সাম্রাজ্যবাদ বা একনায়কতন্ত্র এগুলোর অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত সেই বিপ্লবীরাই জয়যুক্ত হচ্ছে 1949-এর 1 অক্টোবর গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা করার ভিতর দিয়ে। মাও জেদং বা মাও সেতুং এটা করছেন। তো এখানে চৌঠা মে আন্দোলন 1921 পর্যন্ত চললো, তারপরে এই আন্দোলন আস্তে আস্তে স্থিমিত হয়ে যায়। তো এই ছিল চৌঠা মে আন্দোলনের বিভিন্ন পর্ব বা কেন হলো তার কারণ। এবার চৌঠা মে আন্দোলনের গুরুত্বটা কি? চৌঠা মে আন্দোলন চীনাবাসীদের প্রথম সাংস্কৃতিক আন্দোলন। সাংস্কৃতিক জগতে একটা বিরাট পরিবর্তন আসে, বিরাট বৌদ্ধিক জগতে একটা বিরাট ঢেউ আসে, একটা পরিবর্তনের ডাক আসে শিক্ষিত বুদ্ধিজীবীদের মধ্যে। দেশপ্রেম, জাতীয়তাবাদ, আধুনিকতা এগুলো তাদের মধ্যে ছড়িয়ে পড়ে, বিকাশ লাভ করে এবং মানুষ বিভিন্ন পত্রপত্রিকা লেখালেখির মাধ্যমে দেশের মধ্যে এই সাংস্কৃতিক জাগরণ, নবজাগরণ ঘটে। চীনের যারা শ্রমিক শ্রেণী তারা এই চৌঠা মে আন্দোলনে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল। তাই জা সেনো, ঐতিহাসিক জা সেনো বলছেন যে শ্রমিকরা এই চৌঠা মে আন্দোলনের ভিতর দিয়ে তারা রাজনৈতিক অঙ্গনে প্ল্যাটফর্মে এসে হাজির হয়েছিল। এছাড়া চীনের যে ঐতিহাসিক আছে লি তা চাও, তিনি এই বিপ্লবকে, চৌঠা মের আন্দোলনকে মানব মুক্তির আন্দোলন হিসাবে বা মানব মুক্তির বিপ্লব হিসাবে দেখছেন। চীনের এক বিখ্যাত ঐতিহাসিক হো কাঞ্চি, তিনি এই চৌঠা মে আন্দোলনকে বলছেন যে বা চৌঠা মে আন্দোলনের ভিতর দিয়ে একটি বিপ্লবী ঝড়ের জন্ম দিচ্ছে, এমনটাই দাবি করছেন। ঐতিহাসিক ইমানুয়েল সু তিনি বলছেন যে চৌঠা মে আন্দোলন চীনের নবজাগরণ ঘটাচ্ছে, সাংস্কৃতিক ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আনছে, বৌদ্ধিক ক্ষেত্রে একটা ব্যাপক আলোড়ন তৈরি করছে চীনের বৌদ্ধিক জগতে। কনফুসীয় যে নীতিটা সেটাকে সমালোচনা করা হচ্ছে এবং চীন আধুনিক হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। প্রথম সোপান, আধুনিক চীনের প্রথম সোপান হচ্ছে এই চৌঠা মে আন্দোলন। ইমানুয়েল সু এর বক্তব্য এটাই। তো এটাই এর গুরুত্ব। পরবর্তীকালে যত আন্দোলন বা যা কিছু হচ্ছে এই চৌঠা মে আন্দোলনের সূত্র ধরেই চীনের মানুষকে নতুন করে জাগিয়ে দেওয়া, দেশপ্রেম, জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করেছিল এই চৌঠা মে আন্দোলন। 20 নম্বরের অ্যান্সার 1000 ওয়ার্ডে এবার অনস্ক্রিনে তুলে ধরছি তোমাদের সামনে। 6M DSCC 15 20 নম্বরের প্রশ্ন, চীনের চৌঠা মের আন্দোলনের কারণ, প্রসার ও গুরুত্ব। চীনে পাশ্চাত্য শিক্ষা ও ভাবধারার প্রসারের ফলে চীনাদের মধ্যে জাতীয়তাবাদ ও দেশপ্রেম শক্তিশালী হয়ে ওঠে। বিংশ শতকের দ্বিতীয় দশকে চীনের রাজতন্ত্রী ও প্রজাতন্ত্রী বিপ্লবীদের মধ্যে প্রবল সংগ্রাম শুরু হয়। এই পরিস্থিতিতে চীনে বিদেশিদের আধিপত্যের অবসানের লক্ষ্যে সে দেশে এক প্রবল বৌদ্ধিক আন্দোলন ছড়িয়ে পড়ে। 1919-এর চৌঠা মে শুরু হওয়া এই আন্দোলন চৌঠা মের আন্দোলন বা মে 4th মুভমেন্ট নামে পরিচিত। বিভিন্ন ঘটনার ঘাত প্রতিঘাত চৌঠা মের আন্দোলনের প্রেক্ষাপট রচনা করে। প্যারা করে চীনে 1911 খ্রিস্টাব্দের বিপ্লব সংগঠিত হওয়ার পর চীনের রাষ্ট্রপতি ডক্টর শাহ ইয়াতসেন দেশের গৃহযুদ্ধ এড়াতে 1912 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি সমরনায়ক ইউয়ান সি কাইয়ের সমর্থনে স্বেচ্ছায় রাষ্ট্রপতি পদ ত্যাগ করেন। কিন্তু ইউয়ান সি কাই চীনের ক্ষমতা লাভের পর ধীরে ধীরে চীনে সামরিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং চীনে বিদেশিদের বিভিন্ন সুবিধা দেন। তিনি তার বিরোধীদের একে একে হত্যা করেন। কুওমিন্তাং দলের নেতা সুং চিয়াও জেন নিহত হলে তাদের সরকার গঠনের আশাভঙ্গ হয়। এই হত্যাকাণ্ডের ফলে প্রমাণ হয় যে ইউয়ান বিপ্লবের শত্রু এবং সাম্রাজ্যবাদের বন্ধু। ফলে সাম্রাজ্যবাদী ব্রিটেন, ফ্রান্স, জাপান সহ কয়েকটি দেশ ইউয়ান সরকারকে যথেষ্ট পরিমাণে ঋণ দেয়। প্যারা করে চীনে গৃহযুদ্ধ এড়িয়ে শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে সান ইয়াতসেন রাষ্ট্রপতি পদ ছেড়েছিলেন, কিন্তু এই উদ্দেশ্য সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় তিনি 1913 খ্রিস্টাব্দে ইউয়ানের বিরুদ্ধে দ্বিতীয় বিপ্লবে ডাক দেন। কয়েক মাসের মধ্যে ইউয়ান বিপ্লবীদের দমন করে। ইউয়ান যুদ্ধে জয়লাভের পর কুওমিন্তাং দলকে নিষিদ্ধ ঘোষণা করেন। এর ফলে চীনা জনগণের মনে হতাশা সৃষ্টি হয়। 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে জাপান চীনের শান্টুং প্রদেশে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করে। এরপর সমগ্র চীনকে নিজেদের উপনিবেশে পরিণত করার উদ্দেশ্যে 1915 খ্রিস্টাব্দের 18ই জানুয়ারি জাপান চীনের কাছে 21 দফা দাবি পেশ করে এবং এই দাবিগুলি পূরণের জন্য চীনকে মাত্র 48 ঘন্টা সময় দেয়। বলা বাহুল্য,
নিজ সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো স্বাধীন রাষ্ট্রের পক্ষেই এরূপ দাবি মেনে নেওয়া সম্ভব নয়। চীনা জাতীয়তাবাদীরা ধ্বনি তোলে যে দেশকে বাঁচাও। চীনের সাধারণ মানুষ জাপানের 21 দফা দাবির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে। এর বিরোধিতায় চীনের নাগরিকদের দেশপ্রেমী সমিতি গড়ে ওঠে 1915 সাংহাই শহরে প্রতিষ্ঠিত জাপ বিরোধী কমরেডদের জাতীয় সমিতি চীনের জাপানি পণ্য বয়কটের সিদ্ধান্ত নেয়। চীনের অন্যান্য শহরেও এই বয়কট আন্দোলন ছড়িয়ে পড়ে। 21 দফা দাবির বিরুদ্ধে আমেরিকায় পাঠরত চীনের ছাত্রদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্যারা করে চীন সাধারণতন্ত্রের রাষ্ট্রপতি ইউয়ান শিকাই চীনের সম্রাট পদ লাভে অত্যন্ত আগ্রহী ছিলেন। নিজের ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য বা সিদ্ধি করার উদ্দেশ্যে তিনি জাপানের সঙ্গে এক গোপন চুক্তি সম্পাদন করেন। এর দ্বারা তিনি জাপানের দাবিগুলি মেনে নিয়ে চীনে জাপানের উপনিবেশ প্রতিষ্ঠার পথ সুগম করে দেন। ইতিমধ্যে তিনি 1916 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি চীনের সম্রাট পদে অভিষিক্ত হবেন বলে সিদ্ধান্ত নেন। জাপানের চাপে ইউয়ান সরকার বয়কট আন্দোলন প্রত্যাহারের নির্দেশ দেয়। এসব ঘটনার বিরুদ্ধে চীনে তীব্র জনরোষের সৃষ্টি হয়। প্যারা করে প্রথম বিশ্বযুদ্ধের সময় চীনে জাতীয় শিল্পের কিছুটা বিকাশ ঘটে। ফলে এই সময় চীনে বিদেশি পণ্যের প্রবেশ যথেষ্ট পরিমাণে কমে যায়। কিন্তু যুদ্ধ শেষে জাপান সহ অন্যান্য পুঁজিপতি দেশগুলি আবার চীনের অভ্যন্তরে বাজার দখলের উদ্দেশ্যে প্রবেশ করে। ফলে চীনের সদ্যজাত শিল্পগুলি তাদের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে এবং অস্তিত্বের সংকটে পড়ে যায়। চীনের প্রতি বিদেশিদের অবিচারের অবসান ঘটানোর উদ্দেশ্যে চীন প্রথম বিশ্বযুদ্ধের সময় মিত্রপক্ষে যোগ দেয়। চীন আশা করেছিল যে এর ফলে মিত্রপক্ষ যুদ্ধে জয়লাভ করলে বিদেশিদের কাছ থেকে চীন তার রাজ্যাংশগুলি ফেরত পাবে এবং বিদেশিদের সঙ্গে অসম চুক্তিগুলি বাতিল হবে। যুদ্ধ বসানের পর চীন প্যারিসের শান্তি সম্মেলন 1919 21 দফা দাবি সহ সব অসম চুক্তি এবং শান্টুং প্রদেশে জাপানি কর্তৃত্ব বাতিলের দাবি জানায়। কিন্তু ইউরোপীয় কর্তৃপক্ষ চীনের আবেদনে কর্ণপাত করেননি, কারণ তাদের মতে চীনের দাবিগুলি ছিল আলোচনা বহির্ভূত বিষয়। ফলে চীনের প্রতিনিধিরা শূন্য হাতে দেশে ফিরে আসেন। এইসব কারণে চীনের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এই অবস্থায় পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চেন তু শিউর আহ্বানে হাজার হাজার ছাত্র 1919 4 মে পিকিংয়ের তিয়েন আনমেন স্কোয়ারে জড়ো হয়ে বিদেশি শক্তির অপসারণ, বিভিন্ন অসম চুক্তি বাতিল, দেশদ্রোহীদের শাস্তি, জাপানি পণ্য বয়কট প্রভৃতির দাবিতে বিক্ষোভ দেখায়। এই বিদেশি শক্তি এই দেশের বিভিন্ন অংশে এই বিদ্রোহ শীঘ্রই দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। মোটামুটিভাবে 1921 খ্রিস্টাব্দ পর্যন্ত এই আন্দোলন চলেছিল। প্যারা করে চীনা ঐতিহাসিক চাও শেসুং 4 মের আন্দোলনের অগ্রগতিকে দুটি পর্যায়ে বিভক্ত করেছেন। প্রথম পর্যায়ে আন্দোলন শুরু হওয়ার পর মে ও জুন এই প্রথম 2 মাস মূলত চীনের ছাত্ররা এতে অংশ নিয়েছিল। জাপানের পাঠরত চীনা ছাত্ররাও টোকিও রাজপথে বিক্ষোভ প্রদর্শন করে। তারা প্রচারপত্রে জানায় যে চীনা জনগণকে হত্যা করলেও তারা আত্মসমর্পণ করবে না। দ্বিতীয় পর্যায়ে ছাত্রদের সঙ্গে চীনের শ্রমিক, কৃষক, মজুর ও বুদ্ধিজীবী চীনের সর্বশ্রেণীর মানুষ আন্দোলনে সামিল হয়। ফলে চীনের বিভিন্ন অংশে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। চীনের প্রজাতন্ত্রী সরকার প্রথমে দমন নীতির দ্বারা আন্দোলন ভেঙে দেওয়ার উদ্যোগ নেয়। 3রা জুন সরকার 300-র বেশি ছাত্রকে গ্রেপ্তার করে এবং সব ধরনের গণতান্ত্রিক আন্দোলনের উপর নিষেধাজ্ঞা জারি করে। ফলে ছাত্র আন্দোলন দাবানলের মতো চীনের সর্বত্র ছড়িয়ে পড়ে। এবার শ্রমিক শ্রেণী আন্দোলনে সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে। বিভিন্ন শিল্প কারখানা ও অফিস আদালতে ধর্মঘট শুরু হয়। প্যারা করে 4 মের আন্দোলন ছিল চীনের সাংস্কৃতিক নবজাগরণের ফলশ্রুতি। চাও শেসুং মনে করেন যে কর্মকাণ্ডের ব্যাপকতা ও গভীরতার বিচারে 4 মের আন্দোলন ছিল চীনের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। চীনের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনে এই আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 4 মের আন্দোলনের দ্বারা চীনের শ্রমিক শ্রেণীর গুরুত্ব বৃদ্ধি পায়। এই আন্দোলনে শ্রমিকরা অর্থনৈতিক দাবি দেওয়ার মাধ্যমে রাজনৈতিক সংগ্রামের পথে অগ্রসর হয়। ঐতিহাসিক যা সেনও মনে করেন যে চীনের শ্রমিক শ্রেণী এই আন্দোলনের দ্বারা রাজনৈতিক সংগ্রামের মধ্যে প্রবেশ করেছিল। প্যারা করে দেখো 4 মের আন্দোলনকে কেন্দ্র করেই চীনে আধুনিকতার, দেশপ্রেম ও জাতীয়তাবাদের প্রসার ঘটে। প্রথম পর্বে দেশপ্রেম ও জাতীয়তাবাদের প্রসার ঘটে বা উদ্বুদ্ধ ছাত্র বুদ্ধিজীবীরা ছিল এই আন্দোলনের চালিকা শক্তি। লি তাচাও এই আন্দোলনকে মানব মুক্তি সংগ্রাম বলে অভিহিত করেছেন। আন্দোলনের শুরু হওয়ার পর চীনে বহু বইপত্র ও পত্রপত্রিকা প্রকাশিত হলে সাংস্কৃতিক অগ্রগতি ঘটে। চীনের পুরনো কনফুসীয় মতাদর্শ সমালোচিত হতে থাকে এবং নতুন সংস্কৃতিকে সবাই স্বাগত জানায়। চীনা ঐতিহাসিক হো কাঞ্চি বলেন যে দেশপ্রেমিক 4 মের আন্দোলন
নতুন বিপ্লবী ঝড়ের জন্ম দেয় এবং চীনের বিপ্লবকে এক নতুন স্তরে পৌঁছে দেয়। ঐতিহাসিক ইমানুয়েল সুর মতে এই আন্দোলন চীনের সাংস্কৃতিক জগতে সুদূর প্রসারী পরিবর্তন আনে। প্যারা করে আন্দোলনের চাপের কাছে চীন সরকার নতি স্বীকার করলে আন্দোলনের সাফল্য ঘোষিত হয়। আন্দোলনের চাপে সরকার আন্দোলনকারী ধৃত ছাত্রদের ছেড়ে দিতে বাধ্য হয়। চীনের পক্ষে ভার্সাই সন্ধিপত্রে স্বাক্ষর না করার কথা সরকার শেষ পর্যন্ত ঘোষণা করে। 28 জুন 1919 চৌঠা মের আন্দোলনের ফলে চীনে কুওমিন্তাং দলের পুনর্গঠন হয় এবং কমিউনিস্ট পার্টির উত্থান ঘটে। এই আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন নেতা 1921 খ্রিস্টাব্দে চীনে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করে। পরবর্তীকালে এই পার্টি চীনের আভ্যন্তরীণ রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। চীনে 1911 বিপ্লব ছিল একটি আঞ্চলিক বিপ্লব, কেবল দক্ষিণ চীন এবং সন্নিহিত অঞ্চলেই তা সীমাবদ্ধ ছিল। কিন্তু চৌঠা মে আন্দোলনের প্রভাব ছিল চীনের সর্বত্র এবং এর গণভিত্তি ছিল ব্যাপক। তো এই ছিল চৌঠা মে আন্দোলনের উপর 20 নম্বরের প্রশ্ন উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্ন উত্তর চ্যানেলে দেওয়া আছে, প্লে লিস্টে সমস্ত প্রশ্নের উত্তরের লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।